ডিয়ার জব এক্সপিরিয়েন্স ভেরি ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা জেআরবিটি গ্রুপ সি অ্যাসপিরেন্টসদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ, কারণ তোমরা জানো 430টা শূন্য পদে নিয়োগ এবার কিন্তু জেআরবিটি করবে। কাদেরকে ওনারা ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাকবেন আর কিছুদিন পর, সেই সংক্রান্ত নোটিশটা এর মধ্যেই কিন্তু চলে আসবে। প্রস্তুতি কিন্তু ওনারা নিচ্ছেন, সর্ট আউট করছেন। 2021-এর লিখিত পরীক্ষার মার্কস স্ক্রুটিনি করে দেখা হচ্ছে যে কারা মিনিমাম কোয়ালিফাইং মার্কস মানে 30% ফর ST/SC, 35% ফর UR আউট অফ 170 মার্কস কারা কারা পেয়েছে সেটা দেখে সেখান থেকে পোস্ট ওয়াইজ প্রত্যেকটা ক্যাটাগরি থেকে কতজনকে ডাকা হবে সেটা ওনারা ঠিক করে তারপর অ্যাকর্ডিংলি নোটিশটা কিন্তু পাবলিশ করবে। সো অ্যাটলিস্ট আরও কিছুদিন সময় লাগবে, ওয়েট করো। আমরা সবার প্রথম তোমাদের জানিয়ে দেব সেই লিস্টটা যখনই জেআরবিটি ওয়েবসাইটে আপলোড করা হবে। এইবার তোমাদের অনেকেরই মনে এই আপকামিং রিক্রুটমেন্টটা নিয়ে অনেক সন্দেহ আছে যে অ্যাকচুয়ালি খালি পোস্ট কতটা আছে। অনেকেই তোমরা আমাদেরকে বলছিলে যে ভ্যাকেন্ট পোস্টের যে 430টা তার নিচে লেখা আছে 37টা পোস্ট, এটা নাকি LDCর 37টা পোস্ট নাকি PH ক্যাটাগরি। এটা ভুল। যে 37টা PH ক্যাটাগরির পোস্ট আর 34টা এক্স সার্ভিসম্যানদের জন্য যেই পোস্টগুলো খালি আছে, যেটা জেআরবিটির গ্রুপ সির রেজাল্টের একদম লাস্ট পেজে লেখা আছে, সেগুলো কোন কোন পোস্টের কতটা মানে কতটা সংখ্যার পোস্ট PH আর এক্স সার্ভিসম্যানের জন্য বাকি আছে আর কতটা UR ST/SCর জন্য আমরা ধারণা করে তোমাদেরকে একটা টেন্টেটিভ আমরা এই ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব। LDC এগ্রি অ্যাসিস্ট্যান্ট পাম্প অপারেটর আর মাল্টিটাস্কিং অপারেটর, আর যাদের তোমাদের টেকনিক্যাল কোয়ালিফিকেশন আছে, কোন কোন কোর্সে তোমাদের NCTর সার্টিফিকেট লাগবে মানে ITI থেকে পাশ করা কোন কোন কোর্সে তোমাদের সার্টিফিকেট থাকতে হবে সেটা আমরা বলে দেবো। যে সার্টিফিকেটগুলো থাকলে ওনারা পাম্প অপারেটর বা মাল্টিটাস্কিং অপারেটরে তোমাদের কনসিডার করবে আফটার মানে ডিউরিং দ্য ডকুমেন্ট ভেরিফিকেশন। ওনারা যখন জিজ্ঞেস করবেন যে তুমি অ্যাকচুয়ালি কোন পোস্টের জন্য মানে অ্যাপ্লাই করেছিলে, ফার্স্ট প্রেফারেন্স কোনটা, যেটা আমরা আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম, সো সেইগুলো বলে দেবো যে কোন কোন কোর্স তোমাদের করা থাকতে হবে অ্যাপার্ট ফ্রম 10th পাস কোয়ালিফিকেশান। আর তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে রিটেনে কত মার্কস পেয়েছো কী করে দেখবে, সেটার প্রসেসটা আমরা তোমাদের বলে দেবো। আর সংক্ষিপ্ত আকারে আমরা সিলেকশন প্রসেসটা আবার তোমাদের বলে দেবো, যেটা লাস্ট ভিডিওতে আমরা কিন্তু বলেছিলাম। সুপার ইম্পর্টেন্ট ভিডিও ফর অল দ্য জব এক্সপিরিয়েন্স অফ ত্রিপুরা। তোমরা কিন্তু ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবে। সমস্ত চাকরি প্রত্যাশীরা এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জেনে যায়। আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, কুইকলি বলে দেই, ত্রিপুরার আসন্ন সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সানেই ফুল সিলেবাস, কমপ্লিট নোটস বেস্ট ডিসকাউন্ট অফারে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষার নোটস আছে? ফর এক্সাম্পল ওয়ার্ড সেক্রেটারি অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেল পুলিশ জেল ওয়ার্ডার, JRBT2 গ্রুপ সি গ্রুপ ডি, ফরেস্টার ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র PIL লিখিত পরীক্ষা, TPSC কম্বাইন্ড ফোর্স, স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইনস, তারপর তোমাদের সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, তারপর ত্রিপুরা হাইকোর্টের LDCPA গ্রুপ ডি পরীক্ষা, তারপর আসছে তোমাদের সফেদ TRLM এর পরীক্ষা, SSC GD কনস্টেবল MTS RRB NTPC গ্রুপ ডি সহ বিভিন্ন পরীক্ষার শিওর শর্ট কমন পড়বে। এইরকম নোটস পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। গতকালকে গেছে এক্সাইজ সাব ইন্সপেক্টরের পরীক্ষা, সেখানেও আমাদের ফ্রি ক্লাসেস ও নোটস যারা পড়েছে ভালো কিন্তু পারফরমেন্স করে এসছে। সো তোমাদের যদি প্রিমিয়াম কোয়ালিটি নোটস আমাদের থেকে নিয়ে পড়তে হয়, দেরি করো না, এই নাম্বারটা মোবাইলে সেভ করে এক্ষুনি তোমরা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে? আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স।
সো আমরা চলে এসেছি ভিডিওর মেইন টপিকে। একে একে আমরা কভার করব যেটা তোমাদের মনে সন্দেহ আছে। সবচেয়ে প্রথম তোমরা দেখে রাখো, যেটা লাস্ট ভিডিওতেও তোমাদের বলেছিলাম, 430টা পোস্ট কিন্তু খালি আছে। এগুলোতে নতুনভাবে তোমরা আবেদন করতে পারবে না। আগে যারা আবেদন করেছিল, আগে যারা রিটেন এক্সাম দিয়েছিল 2021 সালে, এদেরই কিন্তু কনসিডার করা হবে। নতুন করে তোমরা আর অপরচুনিটি পাবে না। নতুন করে অপরচুনিটি JRBT 2 আসছে, সেটার আপডেটটা আমরা এই ভিডিওতে তোমাদের বলে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এবার আমরা কি বলেছিলাম, ভেজালটা কেন লেগেছিল, JRBT কি করেছে, টেকনিক্যাল আর নন টেকনিক্যাল পোস্টের যে রিক্রুটমেন্ট প্রসেস একসাথে করিয়েছে। ক্যাটাগরি ওয়াইজ 1:3 রেশিও মেনটেন করে ওনারা কিন্তু প্রত্যেকটা পোস্ট ওয়াইজে কিন্তু লিস্ট বের করেননি, যার জন্য জুনিয়র পাম্প অপারেটরে 182টা পোস্ট, জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর আনকমনে 201টা পোস্ট কিন্তু খালি রয়েছে। তারপরে কিঙ্কর ভৌমিক যে আমাদের লাস্ট ভিডিওতে দেখো তোমরা কমেন্ট করেছে, কিঙ্কর আমাদের রেগুলার ফলোয়ার সিন্স লাস্ট হোয়েন JRBT ইন্টারভিউ ওয়াজ গোয়িং অন, সে আমাদের চ্যানেল ফলো করছে। কিঙ্কর ভৌমিকের একটা কেস গেল অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরাতে, সেটা জিতে গেল কিঙ্কর ভৌমিক, ঠিক আছে? জেতার পর এটার এগেনস্টে গভর্নমেন্ট অফ ত্রিপুরা আরেকটা কেস আছে, অভিজিৎ দাস সামথিং, নামটা মনে নেই। এই দুটো কেসের যে রায় গেল ক্যান্ডিডেটদের পক্ষে, সেটার এগেনস্টে গভর্নমেন্ট গেল আবার হাইকোর্টের অন্য বেঞ্চে আপিল করতে। তারপর সুবিধা না বুঝে গভর্নমেন্ট কিন্তু এনাদের যে আপিলটা সেটা কিন্তু উইথড্র করে নিল। তারপর গভর্নমেন্টের কাছে একটাই রাস্তা, রিক্রুটমেন্ট প্রসেস এখন করাতেই হবে। সো অ্যাকর্ডিংলি JRBT থেকে 2-3 দিন আগে একটা নোটিফিকেশন বেরোলো যে এখন এই রিমেনিং 430টা ভ্যাকেন্ট পোস্টে হাইকোর্টের অর্ডার মেনে 1:3 রেশিও মেনটেন করে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ পোস্ট ওয়াইজ আলাদা আলাদা মেরিট লিস্ট কিন্তু বের করা হবে, যেটা লিস্ট JRBT কিছুদিনের মধ্যেই দেবে যে কাদেরকে ওনারা ভেরিফিকেশনের জন্য ডাকবেন। আমরা বলেছি হাইকোর্টের অর্ডারে কিন্তু ক্লিয়ারলি মেনশন আছে যে রিটেন এক্সামে যারা 2021-এর লিখিত পরীক্ষায় UR ক্যাটাগরি থেকে 35% মার্কস, ST/SC ক্যাটাগরি থেকে মিনিমাম কোয়ালিফাইং মার্কস 30% যারা পেয়েছিলে, সবাইকে প্রথম ধাপে JRBT বোর্ড ডাকবে। ডাকার পর জিজ্ঞেস করবে তোমার প্রেফারেন্স কোনটা, তুমি কোন পোস্টের জন্য অ্যাকচুয়ালি আবেদন করেছিলে। তুমি যদি বলো যে টেকনিক্যাল পোস্ট, জুনিয়র পাম্প অপারেটর আর জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর, তোমাদেরকে বলবে ITI পাস করার সার্টিফিকেট আছে কিনা। এখন তোমরা সবাই দেখে নাও আর একটা ইম্পর্টেন্ট জিনিস, ITI পাস করা থাকতে হবে জুনিয়র অপারেটর পাম্প আর জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর আনকমন। এই দুটো পোস্টের 201 আর 182টা যে ভ্যাকেন্ট পোস্ট আছে, সেগুলোতে তোমাদেরকে যদি কনসিডার করতে হয় JRBTর, যেন তোমাদের মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনের সাথে ITI পাস করা থাকতে হবে। কিসে ভালো করে দেখে রাখো, JRBT নোটিফিকেশনে কিন্তু মেনশন ছিল মাধ্যমিক পাস ফ্রম এনি রিকগনাইজড বোর্ড বা ইনস্টিটিউট, আর ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট ইস্যুড বাই ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং, মানে ITI পাস করা ইন এনি অফ দ্য ফলোয়িং ট্রেড, ওয়েল্ডার, গ্যাস অ্যান্ড ইলেকট্রিক, প্লাম্বার বা তোমাদের টার্নার বা তোমাদের ফিটার বা তোমাদের মেকানিক ডিজেল বা তোমাদের পাম্প অপারেটর কাম মেকানিক বা তোমাদের ওয়্যারম্যান বা ইলেকট্রিশিয়ান, এগুলোতে একমাত্র তোমরা যারা ITI পাস করেছো, যে কোনো মানে ফিল্ডে কিন্তু ITI পাস করা থাকলে তোমাদের হবে না, যে কোনো স্পেশালাইজেশন হলে কিন্তু হবে না। ITI পাস করা সার্টিফিকেট তোমাদের হতে হবে ওয়েল্ডার বা প্লাম্বার বা টার্নার বা ফিটার বা মেকানিক ডিজেল বা পাম্প অপারেটর কাম মেকানিক বা ওয়্যারম্যান বা ইলেকট্রিশিয়ান, তাহলেই তোমাদের জুনিয়র পাম্প অপারেটর আর জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর আনকমন এই দুটোর জন্য কনসিডার করা হবে। আর তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে আগের বার রিটেনে কোয়ালিফাই করনি, তোমাদের এবার ডাক পড়বে কিনা। অবশ্যই চান্স আছে। যারা চাকরি পেয়েছে এরা তো চলেই গেছে, এদেরও কিন্তু রিটেনে নাম ছিল, এদের কিছু হ্যাম্পার হবে না যারা মেরিট লিস্টে স্থান পেয়ে এখন বর্তমানে চাকরি করছে। তোমরা যদি রিটেন এক্সামে আউট অফ 170 মার্কস UR ক্যাটাগরি থেকে হয়ে থাকলে মিনিমাম 35% মার্কস তোমরা যদি পেয়ে থাকো, মিনিমাম 35% মার্কস, মনে রাখবে ST/SCর জন্য আলাদা আর UR ক্যাটাগরির জন্য কিন্তু সেখানে আলাদা, ঠিক আছে, মিনিমাম। সো তোমাদের ডাকা হবে অ্যাকর্ডিং টু দ্য হাইকোর্টস অর্ডার। সো তোমরা যদি বলো UR ক্যাটাগরির জন্য কত, এখানে আমরা দেখতে পাচ্ছি 59.5 মার্কস, 59.5 মার্কস, ঠিক আছে, 59.5 মার্কস মিনিমাম তোমাদের পেতে হবে। আর ST/SC ক্যাটাগরির জন্য মিনিমাম হচ্ছে 51 মার্কস। ভিডিওটা কিন্তু শেয়ার করে দিও, সমস্ত JRBT অ্যাসপিরেন্টসরা আমাদের এই ভিডিও দেখে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো যাতে জেনে যায়। ST/SCর জন্য 51,
ইউআর ক্যাটাগরির জন্য 59.5 ওনারা তোমাদেরকে ডাকবেন। ইভেন ইফ ইউ হ্যাড নট কোয়ালিফাইড আর্লিয়ার ইন দ্য রিটেন টেস্ট অলসো, তোমরা যদি আগে রিটেন টেস্টে কোয়ালিফাই নাও করে থাকো তাহলেও কিন্তু ওনারা ডাকবেন, ঠিক আছে। সিন্স ইউ হ্যাভ অবটেইন দ্য মিনিমাম কোয়ালিফাইং মার্কস, ডেকে ওনারা জিজ্ঞেস করবেন তোমার প্রেফারেন্স কি। যদি তুমি টেকনিক্যাল কোয়ালিফিকেশন হও তোমাকে এলডিসি, এগ্রি অ্যাসিস্ট্যান্ট, টিএফএস গ্রেড 3, জুনিয়র পাম্প অপারেটর, জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর সবগুলোর জন্য কিন্তু কনসিডার কিন্তু তোমাকে করা হবে, ঠিক আছে। এই জায়গায় আমি বারবার বলে রাখছি যাদের তোমাদের এই স্পেশালাইজেশনে তোমাদের আইটিআই সার্টিফিকেট আছে তোমাদের একটা বিগ সুযোগ, রিটেনে মার্কস কম থাকলেও এবার তোমরা সিলেকশন হয়ে যাবে, ঠিক আছে। কারণ এই যে ভ্যাকেন্ট পোস্টগুলো আছে ম্যাক্সিমাম জুনিয়র পাম্প অপারেটর আর মাল্টিটাস্কিং অপারেটরে, পাম্প অপারেটরে 182টা, মাল্টিটাস্কিং অপারেটরে 201টা, ঠিক আছে। আর আগে যারা পেয়েছে সেই পোস্টগুলো শেষ, এদেরকে এবার আর কনসিডার করা হবে না। সো ইভেন ইফ তুমি আগে রিটেন কোয়ালিফাই করোনি জেআরবিটি 1-এর রেজাল্টে, রিটেনের রেজাল্টে, তাও তোমাকে এবার ওনারা ডাকবেন, ডেকে প্রেফারেন্স জিজ্ঞেস করবে। সবার প্রেফারেন্স নেওয়ার পর জেআরবিটি ইভ্যালুয়েশন করবে, স্ক্রিনিং করবে, করে পোস্ট ওয়াইজ আলাদা আলাদা ওনারা একটা মেরিট লিস্ট বের করবে। মেরিট লিস্ট বলতে লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেটস বের করবেন ফর ইন্টারভিউ, বুঝতে পেরেছো। এলডিসির জন্য, এগ্রি অ্যাসিস্ট্যান্ট, টিএফএস গ্রেড 3-র জন্য, জুনিয়র পাম্প অপারেটরের জন্য, জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটরের জন্য, সেখানে 1:3 রেশিওতে ডাকতে হবে। মানে যদি তোমাদের মানে এলডিসির মধ্যে 37টা পোস্ট তো খালি, ইউআর 9টা খালি, তো 9 × 3 27 ক্যান্ডিডেটসকে ডাকতে হবে যারা এলডিসি প্রেফারেন্স দিয়েছিল প্রথমে ইন্টারভিউর জন্য। টপ সেই ক্যান্ডিডেটসদেরকে, টপ 27 ক্যান্ডিডেটসদেরকে ডাকতে হবে যারা প্রেফারেন্স দিয়েছিল, যারা রিটেন এক্সামে ভালো পারফরমেন্স করেছে, যাদের প্রেফারেন্স ম্যাচ করে, মানে যারা এলডিসির জন্য ফার্স্ট প্রেফারেন্স দিয়েছে এদেরকে, ঠিক আছে। এমন করে এসটির জন্য 3 20 × 3 60, এসসির জন্য 8 × 3 24, এভাবে কিন্তু ডাকতে হবে। তেমনিভাবে এগ্রি অ্যাসিস্ট্যান্ট, টিএফএসের জন্য, টিএফএস গ্রেড 3-র জন্য আলাদা ইউআরের 1:3 রেশিও মেনটেন করে ডাকতে হবে। এইভাবে তোমাদের এগ্রি অ্যাসিস্ট্যান্টের জন্য ডাকা হবে 30 জন ক্যান্ডিডেটসকে। তেমনিভাবে জুনিয়র পাম্প অপারেটর আর মাল্টিটাস্কিং অপারেটর, তোমাদের যারা আইটিআই থাকবে না, ডাইরেক্টলি তোমাদের শুধুমাত্র 47টা পোস্টের জন্য ইভ্যালুয়েশনে অংশগ্রহণ করতে তোমাদেরকে কনসিডার করা হবে। আর যারা মানে টেকনিক্যাল, তোমাদের কিন্তু 430টাতেই তোমরা 430টার প্রসেসে বসার জন্যই তোমরা সুযোগ পাবে, বুঝতে পেরেছ। এইবার তোমাদের বলে দেই একটা গুরুত্বপূর্ণ জিনিস, তোমরা ভালো করে মনে রাখবে। তোমরা অনেকেই বলছিলে দেখো জেআরবিটির যেটা তোমাদের মেরিট লিস্ট বেরিয়েছিল সেখানে লেখা আছে ফার্দার দ্য জেআরবিটি কুড নট রিকমেন্ড এনি ক্যান্ডিডেট এগেনস্ট 37 নং পিএইচ পোস্ট ইয়ারমার্কড হরাইজেন্টালি ফর দ্য বেঞ্চমার্ক এ 7 deaf and hard of hearing, 13 locomotor disability including cerebral palsy, leprosy cured, dwarfism, acid attack victims and muscular dystrophy 4, আর ডি হচ্ছে অটিজম বা রিলেটেড 14টা, আর 34টা খালি হচ্ছে এক্স সার্ভিসম্যানের জন্য ওনারা কিন্তু বলে দিয়েছেন। সো তোমরা ভালো করে বুঝে রাখবে। তোমরা অনেকেই কিন্তু বলছো এলডিসির এই 37টা পোস্ট নাকি পিএইচের জন্য রিজার্ভ, এটা কিন্তু রেজাল্ট দেখলে বলা যায় না। যদি তোমাদের এক্স্যাক্ট ভ্যাকেন্সি রেশিওটা জানতে হয় তোমরা জেআরবিটিতে আরটিআই করতে পারো, যে প্রত্যেকটা 430টার মধ্যে প্রত্যেকটা পোস্ট ওয়াইজ পিএইচ, এক্স সার্ভিসম্যান, ইউআর, এসটি, এসসি এক্স্যাক্টলি কতটা পোস্ট খালি ব্রেকআপ করে দেখিয়ে দেন। দে উইল রিপ্লাই ইউ অ্যাট দ্য আর্লিয়েস্ট পসিবল টাইম। আমরা তোমাদের বলে দিচ্ছি পিএইচের জন্য ওনারা কিন্তু মেনশন করেছেন পিএইচ ক্যাটাগরি 37। এই যে 37 এগুলো কিন্তু এলডিসির পিএইচ ক্যাটাগরি না, এগুলো হচ্ছে আউট অফ 430টার মধ্যে টোটাল সবগুলো পোস্ট মিলিয়ে 37টা পোস্ট খালি আছে পিএইচদের জন্য। বাকিগুলোতে বাকি যারা সাদা মেরিট লিস্টে অলরেডি স্থান পেয়ে নিয়েছে, ঠিক আছে। এই 37টার মধ্যে ক্যাটাগরি এ বি সি ডি ভাগ করে দিয়েছেন। ব্লাইন্ডনেস আর লো ভিশনের জন্য 7টা পোস্ট, ডিফ আর হার্ড অফ হিয়ারিংয়ের জন্য 13টা পোস্ট, লোকোমোটর ডিসেবিলিটি সংক্রান্ত যাদের ডিসেবিলিটি সার্টিফিকেট আছে এদের জন্য 4টে পোস্ট, নাম্বার ডি হচ্ছে অটিজম বা ইন্টেলেকচুয়াল ইত্যাদির মানে ইত্যাদি যাদের ডিসেবিলিটি আছে এদের জন্য 14টা পোস্ট। তাহলে 7 + 13 + 4 + 14 হয়তো টোটাল 37। এর মানে এই না যে 37 পোস্টটা সবগুলো এলডিসির খালি পোস্ট পিএইচ ক্যাটাগরির জন্য না। আর ওনারা আরেকটা জিনিস বলে দিয়ে এক্স সার্ভিসম্যানদের জন্য কিন্তু মেনশন করে দিয়েছে 34 নং এক্স সার্ভিসম্যান পোস্ট আর দেয়ার অ্যাজ নো সুইটেবল আর এলিজিবল ক্যান্ডিডেটস আর ফাউন্ড। 34টা পোস্ট খালি আছে এক্স সার্ভিসম্যানদের জন্য, ঠিক আছে।
এটা কিন্তু মনে রাখতে হবে। সো ভালো করে বুঝে রাখবে তোমাদের জন্য কতটা পোস্ট বাকি আছে। পিএইচ ক্যাটাগরির জন্য 37, এক্স সার্ভিসম্যান ক্যাটাগরির জন্য 34। সো রিমেইনিং 430 মাইনাস 37 প্লাস 34 ইকুয়ালস টু কত? 359। কারেক্ট আছে তো? 37 34 ঠিক আছে, 359 টোটাল। এই 359 পোস্ট এইবার খালি আছে ইউআর এসটি এসসি মিলিয়ে। এইবার এলডিসির জন্য কতটা পিএইচ এই 37 প্লাস 34 মিলিয়ে, বা এলডিসির জন্য কতটা এক্স সার্ভিসম্যান, সেটা কিন্তু এই রেজাল্ট শিট দেখে অ্যাটলিস্ট বোঝা যায় না। ডাইরেক্ট জিআরবিটিতে গিয়ে জিজ্ঞেস করতে হবে, বা আরটিআই তোমাদের কিন্তু করতে হবে। তোমরা যে বলছো 37টা পোস্ট পিএইচের, সেটা কিন্তু ভুল, কারণ এখানে হরাইজেন্টাল রিজার্ভেশন কিন্তু এই যে 37 তোমাদের যে পিএইচ ক্যাটাগরি, 34 এক্স সার্ভিসম্যান, এগুলো কিন্তু হরাইজেন্টাল রিজার্ভেশনে। মানে এই পোস্টগুলো ইউআর এসটি এসসি এই তিনটে ক্যাটাগরিতে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা আছে। এগুলো সেপারেট কোনো ভার্টিক্যাল ক্যাটাগরির ভ্যাকেন্সি না। সো আমরা এটাই তোমাদের বলছি এতদিন ধরে, এই যে 430টা পোস্ট খালি আছে, যার মধ্যে 199টা হচ্ছে ইউআর, এই যে নিচে দেওয়া আছে, 153টা হচ্ছে এসটি, 78টা হচ্ছে এসসি, এদের মধ্যেই পিএইচ ক্যাটাগরির ভ্যাকেন্সিগুলো লুকিয়ে আছে। প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ কতজন পিএইচ আছে সেগুলো লুকিয়ে আছে। বুঝতে পেরেছো তো? 430 প্লাস 37 প্লাস 34 না, কিন্তু এগুলো লুকিয়ে আছে, এগুলো হরাইজেন্টালি নট ভার্টিক্যালি। ঠিক আছে? সো 37টা পোস্ট পিএইচদের জন্য রিজার্ভ, 34টা হচ্ছে এক্স সার্ভিসম্যান। টোটাল হরাইজেন্টালি রিজার্ভ পোস্ট আছে 71টা, যার থেকে মাইনাস হবে 430, যেটা এসছে 359। টোটাল 359টা পোস্ট এলডিসি, এগ্রি অ্যাসিস্ট্যান্ট, টিএফএস গ্রেড 3, জুনিয়র অপারেটর পাম্প, জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর আনকমন, এগুলোতে ইউআর এসটি এসসি মিলিয়ে এগুলো তোমাদের জন্য খালি আছে। আর এই 430টাতে পিএইচ এক্স সার্ভিসম্যানদের ভ্যাকেন্সিটাও কিন্তু ইনক্লুড আছে। ঠিক আছে? এটা কিন্তু তোমাদের এইভাবেই কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে? এইবার তোমরা যদি আমাদেরকে জিজ্ঞেস করো যে এক্স্যাক্টলি এলডিসির জন্য কতটা পিএইচ, বা এক্স সার্ভিসম্যান কতটা, এগ্রি অ্যাসিস্ট্যান্টের জন্য কতটা, দেখো এই যে রেজাল্টের পিডিএফটাতে জেআরবিটি কিন্তু পিএইচ আর এক্স সার্ভিসম্যানদের জন্য ভ্যাকেন্সির ব্রেকআপটা কিন্তু দেয়নি। শুধু বলেছে 37টা পোস্ট পিএইচ, 34টা এক্স সার্ভিসম্যান। কি বলেছে? 37টা পোস্ট পিএইচ, 34টা হচ্ছে এক্স সার্ভিসম্যান। এটার মধ্যে একবারেই বলা হয়নি, একবারের জন্য বলা হয়নি এলডিসির জন্য কটা, পাম্প অপারেটরের জন্য কটা, এগ্রি অ্যাসিস্ট্যান্টের জন্য কটা, মাল্টিটাস্কিং অপারেটরের জন্য কটা। ঠিক আছে? আমরা যদি প্রপোর্শন, মানে বেসড অন প্রপোর্শন আমরা যদি ভাগ করতে চাই, কি বলেছি? বেসড অন প্রপোর্শন আমরা যদি এই ভ্যাকেন্সিগুলোকে ভাগ করতে যাই, ঠিক আছে, এলডিসির ভ্যাকেন্সি কয়টা? 37টা। আচ্ছা, এটা তো এখানে দেখাই যাচ্ছে, এলডিসি 37টা, এগ্রি অ্যাসিস্ট্যান্ট টিএফএস 10টা, পাম্প অপারেটর 182টা, 201টা হচ্ছে জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর। এবার আমরা প্রপোর্শনাল ডিস্ট্রিবিউশন মেনে যদি ক্যালকুলেশন করি, আমরা এই 37টা যে পিএইচ ক্যাটাগরির পোস্ট, এটাকে আমরা ইভেনলি প্রত্যেকটা পোস্টে যদি ডিস্ট্রিবিউট করে দেই, দেখো এটা কিন্তু জাস্ট ক্যালকুলেশন, এটার যে রিয়েল টাইম ডেটার সাথে মিলবে তার কোনো গ্যারান্টি নেই। রিয়েল টাইম ডেটার জন্য তোমাদের আরটিআই করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি এলডিসির মধ্যে কতটা পিএইচদের জন্য রিজার্ভ আছে। এলডিসির মধ্যে আছে 37/430, 37/430 ইন্টু 37 ইকুয়ালস টু কত? 3টে পোস্ট। মানে আউট অফ 37 ভ্যাকেন্ট পোস্ট ইন এলডিসি, 3টে পোস্ট হচ্ছে ফর পিএইচ ক্যাটাগরি। ঠিক আছে? তেমনিভাবে 34টা পোস্ট খালি আছে এক্স সার্ভিসম্যানদের। সো এলডিসির জন্য কতটা এক্স সার্ভিসম্যান পোস্ট আছে? 37/430, ঠিক আছে, সরি 34/430 ইন্টু 34। এইভাবে তোমাদের কিন্তু, সরি 37/430, দেখো 37 তো টোটাল পোস্ট, 34 না, 34 হচ্ছে এক্স সার্ভিসম্যানের ভ্যাকেন্সি। সো এক্স সার্ভিসম্যানদের 34টা পোস্টের মধ্যে প্রপোর্শনাল ডিস্ট্রিবিউশন মেনে আমরা যদি ক্যালকুলেশন করি, 37/430 ইন্টু 34 ইকুয়ালস টু 3টে। মানে বোঝা যায় এলডিসির এই ইউআর এসটি এসসির ভ্যাকেন্সিগুলো টোটাল 37টার মধ্যে 6টা পোস্ট পিএইচ আর এক্স সার্ভিসম্যান মিলে কিন্তু আছে, যেগুলো হতে পারে ইউআর পিএইচ, এসটি পিএইচ, এসসি পিএইচ, বা ইউআর এক্স সার্ভিসম্যান, এসটি এক্স সার্ভিসম্যান, এসসি তোমাদের যে এক্স সার্ভিসম্যান, এগুলো কিন্তু এগুলোর মধ্যেই কিন্তু আছে।
ঠিক আছে, এগুলো কিন্তু আলাদা আলাদা করে কিন্তু নেই, যেটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। তেমনিভাবে প্রপোর্শনাল ডিস্ট্রিবিউশন মেনে পাম্প অপারেটর আমরা যদি ক্যালকুলেট করি রিগার্ডিং মানে কি বলবো মানে পিএইচ ক্যাটাগরিকে মাথায় রেখে, তাহলে তোমরা বলতে পারো পাম্প অপারেটর না, আমরা ধরো নেক্সটটা দেখি আগে, এগ্রি অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, এগ্রি অ্যাসিস্ট্যান্টের 10টা খালি আছে, 10/430 ইন্টু 37, 10/430 ইন্টু 37 ইকুয়ালস টু কত আসে, একটা পোস্ট। তার মানে এগ্রি অ্যাসিস্ট্যান্টে পিএইচের এই মানে টোটাল 10টা পোস্ট, খালির মধ্যে একটা পোস্ট হচ্ছে পিএইচ ক্যাটাগরির জন্য। তেমনিভাবে পাম্প অপারেটরের খালি আছে কটা, 182টা। ঠিক আছে, ডিভাইডেড বাই করে দাও 430 ইন্টু করে দাও 37 কেন, কারণ 37 পিএইচের ক্যাটাগরির পোস্ট অলরেডি কিন্তু ওনারা বলে দিয়েছেন। তাহলে টোটাল 16টা পোস্ট হয়ে যাচ্ছে, 182টা পাম্প অপারেটরের খালি পোস্টের মধ্যে 16টা পোস্ট হচ্ছে পিএইচ ক্যাটাগরির জন্য রিজার্ভ। তেমনিভাবে পিএইচ ক্যাটাগরিতে তোমরা যদি বলো মাল্টিটাস্কিং অপারেটরের টোটাল খালি পোস্ট আছে কতটা, 201টা। সো 201 ডিভাইডেড বাই 430 ইন্টু 37 হয় 17টা পোস্ট। এটা কিন্তু প্রপোর্শনাল ডিস্ট্রিবিউশন করে। রিয়েল টাইম সিনারিও কিন্তু কিছুটা ডিফারেন্ট হতে পারে। তোমরা অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করছিলে, তার জন্য আমরা করে দেখিয়ে দিলাম। এই পিএইচ আর এক্স সার্ভিসম্যানদের যে ভ্যাকেন্সিগুলো সেগুলো কিন্তু এই 430টার মধ্যেই কিন্তু আছে। এগুলো কিন্তু আলাদা, মানে আলাদা না এগুলো। ঠিক আছে, আর এই যে 37টা পোস্ট পিএইচ বলেছে, এগুলো কিন্তু এলডিসির পোস্ট না, এগুলো সবগুলো মিলিয়ে 34টা এক্স সার্ভিসম্যান, 37টা পিএইচ। সো এভাবে তোমরা যদি হিসেব করো, তাহলে এলডিসির মধ্যে প্রপোর্শনাল ডিস্ট্রিবিউশন হিসেব করলে পিএইচ ক্যাটাগরির এলডিসির পোস্ট আছে 3টে, এগ্রি অ্যাসিস্ট্যান্ট পিএইচের জন্য পোস্ট আছে 1টা, পাম্প অপারেটর পোস্ট আছে 16টা, জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটরের পোস্ট আছে 17টা। টোটাল হয়ে গেল 17 + 16 + 1 + 3 = 37। এটা প্রপোর্শনাল ডিস্ট্রিবিউশন মেথড ইউজ করে আমরা জানতে পেরেছি। রিয়েল টাইম সিনারিওটা তোমরা জেনে নিও যে অ্যাকচুয়ালি কত। এমন হতেও পারে এলডিসিতে কিছু কম খালি আছে, এগ্রি অ্যাসিস্ট্যান্টে কিছু বেশি। ঠিক আছে, তেমনিভাবে সেম মেথডে এক্স সার্ভিসম্যানের প্রপোর্শনাল ডিস্ট্রিবিউশন ইউজ করে এলডিসির খালি থাকতে পারে 3টে পোস্ট, এগ্রি অ্যাসিস্ট্যান্টের খালি থাকতে পারে, এটা হচ্ছে এক্স সার্ভিসম্যানদের জন্য। ঠিক আছে, এগ্রি অ্যাসিস্ট্যান্ট খালি থাকছে 1টা পোস্ট, পাম্প অপারেটর 14টা পোস্ট, জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর 16টা পোস্ট। ঠিক আছে, সো 16 + 14 + 1 + 3 হয়ে যাচ্ছে 34টা এক্স সার্ভিসম্যানের ভ্যাকেন্সি। ঠিক আছে, এগুলো কিন্তু সব মিলিয়ে কোনো একটা সিঙ্গেল পোস্টে 37টা ভ্যাকেন্সি ওনারা কিন্তু বলেননি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। হরাইজন্টাল রিজার্ভেশন এইভাবেই কিন্তু কাজ করে। ঠিক আছে, ধরো 3টে পিএইচ পোস্ট আছে পাম্প অপারেটর পোস্টের জন্য, এগুলো কিন্তু ইউআর এসটি এসসির মধ্যে থেকে সবগুলো ক্যাটাগরির কিন্তু থাকতে পারে, সেপারেটলি কিন্তু এগুলোকে অ্যাড করা হয় না। দে উইল বি অ্যাডজাস্টেড উইদিন ইউআর এসটি এসসি ক্যাটাগরিজ। ঠিক আছে, সো এই 16টা যে পিএইচ পাম্প অপারেটরের যে পোস্ট আছে, সেগুলো যে পাম্প অপারেটরের ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি আছে মানে অ্যাভেলেবেল আছে, 85 ইউআর, 63 এসটি, 34 এসসি, এগুলোর মধ্যেই 16 পিএইচ কিন্তু আছে। ঠিক আছে, এক্স্যাক্ট যে পোস্ট ওয়াইজ পিএইচ আর এক্স সার্ভিসম্যানদের কতটা পোস্ট ওয়াইজ সেটা মেনশন নেই, তার জন্য আমরা প্রপোর্শনাল ডিস্ট্রিবিউশনের যেই ম্যাথ সেটা ইউজ করে, কনসেপ্ট ইউজ করে তোমাদের বললাম, তোমাদের বোঝানোর জন্য। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর তোমরা জিজ্ঞেস করছিলে কবে জেআরবিটি থেকে নোটিফিকেশন আসবে, প্লিজ গিভ দেম সাম টাইম। এটা একটু মানে খুব টায়ারিং ব্যাপার, বাট দে আর ওয়ার্কিং ভেরি ফাস্ট। জেআরবিটি বোর্ডে কিন্তু কাজ কিন্তু চলছে। ঠিক আছে, আর তোমাদের সিলেকশন প্রসেস আমরা অলরেডি বলে দিয়েছি। মিনিমাম কোয়ালিফাইং মার্কস দেখবে, যারা কোয়ালিফাই করেছো বলেছি কি 59.5 আর 51 ইউআর আর এসটি এসসি ক্যাটাগরির জন্য। ঠিক আছে, সো এগুলো দেখবে, দেখে যারা যারা ক্লিয়ার করেছো ডাকা হবে। ওনারা প্রথমবার ডাকবেন তোমাদেরকে জাস্ট টু আস্ক যে তুমি কোন পোস্টের প্রেফারেন্স দিয়েছিলে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন করে তোমার পোস্টের প্রেফারেন্স লিখে ওনারা কিন্তু ইভালুয়েশন করে তারপর প্রত্যেকটা পোস্টের জন্য 1:3 রেশিও মেনটেন করে ক্যাটাগরি ওয়াইজ ওনারা কিন্তু ডাকবেন। আর মেরিট লিস্টও যখন বেরোবে, আলাদা আলাদা পোস্টের আলাদা আলাদা মেরিট লিস্ট কিন্তু বেরোবে, কিপিং ইন মাইন্ড দ্য কারেক্ট রিজার্ভেশন প্যাটার্ন। ঠিক আছে, আর এক্সপেক্টেড নোটিফিকেশন ডেট আশা করি তোমরা মানে বুঝতে পেরেছো। কিছুটা সময় লাগবে, জেআরবিটি কিন্তু অনেক দিন আগে থেকে কিন্তু কাজ করছে। ফ্রম দ্য লাস্ট 1 মান্থ জেআরবিটি ইজ ওয়ার্কিং অন দিস। সো আশা করি বেশি সময় লাগবে না। তোমরা যারা রিটেনে আগেরবার কোয়ালিফাই করেছিলে, ভালো মার্ক পেয়েও পাওনি, প্লিজ প্রিপেয়ার ফর দ্য ইন্টারভিউ। ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে একটাই, এলডিসি আর এগ্রি অ্যাসিস্ট্যান্ট নন টেকনিক্যাল যারা তোমরা আছো, তোমাদের জন্য পোস্ট অনলি 47টা।
ঠিক আছে, যার মধ্যে 6টার মতো কেটে নেবে পিএইচআর এক্স সার্ভিসম্যান, মানে ওনাদের জন্য যে পোস্টগুলো আছে সেখান থেকে 6টা কিন্তু কেটে যাবে। সো তোমাদের কাছে বাকি রইল 41টা এলডিসি আর এগ্রি অ্যাসিস্ট্যান্ট টিএফএস গ্রেড 3 মিলে। কম্পিটিশন এবারও কিন্তু অনেক বেশি হবে, তাই তোমরা যারা ইউআর এসটি এসসি তোমরা যারা বা পিএইচ এক্স সার্ভিসম্যান তোমরা যারা আগের বার রিটেন এক্সাম যখন হয়েছিল হায়েস্ট তোমরা খুব ভালো মার্কস পেয়েছিলে, কিছু কারণবশত ইন্টারভিউ ভালো হয়নি, তোমাদের জন্য কিন্তু এবার একটা সুযোগ কিন্তু আসতে পারে। ঠিক আছে, স্যার জেআরবিটি টুর আপডেট, অবশ্যই জেআরবিটি টু আসবে, এখন কিছুটা সময় লাগবে কিন্তু জেআরবিটি টু আসবে। যে এসএলপিটা যে ফাইল করা আছে সেটাতে কিন্তু স্টে অর্ডার কিন্তু পড়ে আছে, তার স্টে অর্ডার দেওয়ার একদিন পরে কিন্তু টিআরবিটি থেকে কিন্তু নোটিফিকেশন চলে এসছে ইউজিটি আর জিটি শিক্ষক নিয়োগ করা স্কুলের জন্য। সো গভর্নমেন্ট একদম প্ল্যানিং করে করে প্রত্যেকটা স্টেপ নিচ্ছে। অবশ্যই জেআরবিটি টু আসবে এই বছর, কারণ 2028 ইলেকশন আছে। কমপ্লিটলি সব কিছু বন্ধ করে দিলে দিস উইল বি এ বিগেস্ট সেটব্যাক ফর গভর্নমেন্ট। সো তোমরা নিশ্চিন্তে থাকো, জেআরবিটি টু আসবে। জেআরবিটি টু মাইট বি বাই দ্য মিডল অফ দ্য ইয়ার, বাই এন্ড অফ দ্য ইয়ার কিন্তু চলে আসবে। অ্যাকর্ডিংলি তোমরা কিন্তু প্রিপারেশন করতে থাকো। ঠিক আছে, সো আশা করি তোমাদের সকলের কোয়ারিজগুলো ক্লিয়ার। ভিডিওটা তোমরা শেয়ার করে দিও, আর এতটুকু ভিডিওটা দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর সমস্ত আপকামিং ত্রিপুরার চাকরির পরীক্ষার বেস্ট ডিসকাউন্ট অফারে ফুল নোটস নিতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এভাবেই ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট সবার প্রথমে একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানানি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।